বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই করোনাকালীন সময়ে যেহেতু তোমরা সরাসরি ক্লাসে বসে ক্লাস করতে পারতেছো না, তাই আমরা তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে আমি তোমাদেরকে জৈব যৌগ পড়াবো, নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায়। চলো আমরা ক্লাসটা শুরু করি। এই দেখো, আমি একটা কার্বন লিখলাম, দুইটা কার্বন লিখলাম প্রথমে, আর দেখো হাইড্রোজেন লিখলাম 6টা। যদি দুইটা কার্বন হয়, কার্বন যদি দুইটা হয়, তার উচ্চারণ হবে ইথ। কার্বন যদি দুইটা হয়, তার উচ্চারণ হবে ইথ। আর কার্বনের সংখ্যা 2কে দ্বিগুণ করলে হয় 4, আর 2 যোগ করলে হয় 6। যদি এরকম হয় তাহলে লিখব n প্লাস n। এই দুইটা মিলে হবে ইথেন। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? দেখো, কার্বন যদি দুইটা থাকে, তার উচ্চারণ হবে ইথ। আর কার্বনকে দ্বিগুণ করে 2 যোগ করলে যতগুলো হাইড্রোজেন হয়, সেটা যদি থাকে তাহলে হবে n, আর এটার নাম হবে ইথেন। এখন কার্বন যদি 3 হয়, দেখো, তাহলে হাইড্রোজেন হবে 3 দুগুণে 6, আরও 2 যোগ করো, তাহলে কত হলো? 8। ঠিক আছে। দেখো, কার্বন 3-এর জন্য হলো প্রোপ, আর কার্বন 3-এর দ্বিগুণ 3 দুগুণে 6, আরও 2 যোগ করলে কত হয়? 8। এই কন্ডিশনের জন্য হলো n। তাহলে সমান প্রোপেন। ঠিক আছে। এখন কার্বন যদি আমি 4টা লিখি, তাহলে সূত্রটা কি দাঁড়ায়? 4 দুগুণে 8, আরও 2 যোগ করব, কত হবে? 10, তাই না? তাহলে হাইড্রোজেন হবে 10। তাহলে 4-এর জন্য হলো বিউট, 4-এর জন্য হলো বিউট, আর ওই হাইড্রোজেনের সংখ্যা 10-এর জন্য হলো n। হাইড্রোজেনের সংখ্যাটা কি? কার্বনের দ্বিগুণ হয়ে 2টা বেশি হতে হবে। 4 দুগুণ 8, আর 2 10, তাহলে হবে বিউটেন। এখন দেখো, কার্বন যদি 5টা হয়, হাইড্রোজেন হবে, কার্বনের 5কে দ্বিগুণ করো, 5 দুগুণে 10, আর 2 যোগ করো, কত হলো? 12। তাহলে কার্বন 5-এর জন্য হলো পেন্ট, আর এই হাইড্রোজেন 12-এর জন্য হলো n। তাহলে পেন্টেন। এখন দেখো, কার্বন যদি 6 হয়, হাইড্রোজেন হবে 6 দুগুণে 12, আর 2 যোগ করো 14। 6-এর জন্য হলো হেক্স, আর হাইড্রোজেনের জন্য হলো n। তাহলে হেক্সেন n। ঠিক আছে। আবার কার্বন যদি 7টি হয়, হাইড্রোজেন হবে 7 দুগুণে 14, আর 2 16। তাহলে 7-এর জন্য হলো তোমার হেপ্ট যোগ n সমান হেপ্টেন।
নিশ্চয়ই বুঝতে পারতেছো, অত্যন্ত সহজ ব্যাপার। আমি 10 পর্যন্ত লিখব। কার্বন আমি 10 পর্যন্ত লিখব। কার্বন যদি 8টা হয়, হাইড্রোজেন হবে 8 দুগুণে 16 আর 2 18। ঠিক আছে, তাহলে হবে 8-এর জন্য হলো অক্ট, আর হাইড্রোজেনের জন্য হলো এন, অক্টেন। অক্টেন। এখন দেখো, কার্বন যদি 9 হয়, হাইড্রোজেন হবে 9 দুগুণে 18 আর 2 20। তাহলে কার্বন 9-এর জন্য হলো নন, আর হাইড্রোজেনের জন্য হলো এন, নন এন, নেন। এখন আরেকটা লিখি, 10 পর্যন্ত লিখি। ঠিক আছে, দেখো এখানে লিখি, কোথায় লিখবো, এখানে লিখলাম, এখানে 9 লিখেছে, এখানে 10 লিখলাম। কার্বন যদি 10টা হয়, হাইড্রোজেন হবে 10 দুগুণে 20 আর 2 22। 10-এর জন্য হলো ডেক, আর হাইড্রোজেনে 22-এর জন্য হলো এন, তাহলে হলো কি ডেকেন। তাহলে দেখো, এই যে আমি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা যৌগগুলো লিখলাম, এটার প্রতিটার বৈশিষ্ট্য হলো কার্বন যতটা থাকবে, হাইড্রোজেন তার দ্বিগুণ হয়ে 2টা বেশি হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি এরকম হয়, দেখো কার্বন যদি 1টা হয়, কার্বন যদি 1টি হয়, 1-এর 2 গুণ করে কত হয় 2, আরও 2 যোগ করো, তাহলে 4, হাইড্রোজেন হবে 4টা। তাহলে কি হলো, কার্বন 1-এর জন্য হলো মিথ, আর হাইড্রোজেন 4-এর জন্য হলো এন সমান সমান মিথেন। দেখো আমি 10 পর্যন্ত লিখলাম, তোমাদের 9-10-এ কার্বন 10 পর্যন্ত জানাই যথেষ্ট। ঠিক আছে, আরও যদি বেশি কেউ জানতে চাও তাহলে আমাকে নক করো, আমাকে বলো, পরবর্তী একটা ক্লাসে আমি আরও বেশি করে বলে দেব। এখন এগুলার কথা বলি। দেখো এখানে আমি যতগুলা যৌগ লিখলাম, সবগুলাতে কার্বন যা আছে, হাইড্রোজেন তার দ্বিগুণ হয়ে 2টা বেশি। যদি এরকম থাকে, এদেরকে বলা হয় অ্যালকেন। আবার আমি বলছি, কার্বন যতটা থাকবে, কার্বনকে দ্বিগুণ করে যদি 2টা যোগ করি, হাইড্রোজেনের সংখ্যা যদি তত হয়, তাহলে এরা হবে অ্যালকেন। তাহলে এরা সবাই, আমি যা লিখলাম সবাই হলো অ্যালকেন। সবাই কি অ্যালকেন। এদের সবার নাম অ্যালকেন, কিন্তু আবার প্রতিটার আলাদা আলাদা নাম আছে। যখন কার্বন 10 হবে তখন ডেকেন, যখন কার্বন 2 হবে তখন ইথেন, যখন কার্বন 3 হবে তখন প্রোপেন। হ্যাঁ, এবং এদের সবার একসাথে নাম হলো অ্যালকেন। অ্যালকেন কাদেরকে আমরা বলবো? যদি কার্বন সংখ্যা যা থাকবে, হাইড্রোজেন যদি তার দ্বিগুণ হয়ে 2টা বেশি হয়, তাহলে তাদেরকে আমরা অ্যালকেন বলবো। আমরা কার্বন 10 পর্যন্ত লিখেছি। 10 পর্যন্ত তোমরা আপাতত শিখো। পরবর্তীতে যদি আরও বেশি শিখতে চাও, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তাহলে আমি এখন অন্য জায়গায় যাই। তোমাদেরকে আমি অ্যালকেন শিখাইলাম। তো অ্যালকেনের একটি সাধারণ সংকেত আছে, এটা একটু তোমাদেরকে বলি। সেটা হলো CnH2n+2। এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। এটা কার সাধারণ সংকেত? অ্যালকেনের সাধারণ সংকেত। যখন n = 1,
2 3 ইত্যাদি। দেখো n এর মান যদি আমি এখানে 1 বসাই তাহলে প্রথম যৌগটা পাবো মিথেন। তুমি বসিয়ে দেখো n এর মান 1, CnH2n + 2। n এর মান যদি আমি 1 বসি, CN1H2 × 1 + 2 কত হয় দেখো, C1 লিখতে হয় না, 2 × 2 আর 2 4। এই দেখো প্রথম যৌগটা আমি পেলাম। ঠিক আছে, এখন যদি আমি n এর মান 2 লিখি তাহলে কি দাঁড়ায় দেখো। n এর মান যদি আমি 2 লিখি তাহলে C2H2 × 2 + 2, তাহলে C2 2 × 4 আর 2 6 H6। তাহলে আমরা দ্বিতীয় যৌগটা পাই। এটা হলো দ্বিতীয় যৌগ, এটা হলো প্রথম যৌগ, এটা দ্বিতীয় যৌগ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম 10 পর্যন্ত আমি 10টা অ্যালকেন এখানে লিখেছি। এখন আমি আরেকটা কন্ডিশনে যাব, এটা মুছে দিচ্ছি। কেমন? আমি আরেকটা কন্ডিশনে যাব, দেখো সেটা হলো, লক্ষ্য করো, আমি আবার লিখলাম কার্বন 2টা লিখলাম। ঠিক আছে, কার্বন 2টা লিখলাম, হাইড্রোজেন লিখলাম হলো এই কার্বনের দ্বিগুণ, শুধু দ্বিগুণ, 2 দুগুণে 4। যদি এরকম হয়, আগে তোমাদেরকে আমি শিখালাম কার্বন 2টা হলে হবে ইথ, আমি লিখলাম কার্বন 2টা হলে হবে ইথ, আর কার্বনের সংখ্যার দ্বিগুণ যদি হাইড্রোজেন হয়, কার্বন 2টা হলে হবে এথ, আর কার্বনের সংখ্যার দ্বিগুণ যদি হাইড্রোজেন হয় তাহলে হবে ইন, সমান এটা হয়ে গেল ইথিন। ঠিক আছে, এখন আবার দেখো কার্বন সংখ্যা যদি 3 হয়, 3 দুগুণে, দ্বিগুণ যদি করি 3 দুগুণে 6। দেখো হাইড্রোজেন যদি দ্বিগুণ হয়, 3 এর জন্য ওই আগের মতো প্রুফ, 3 এর জন্য হলো কার্বন, 3 এর জন্য হলো প্রুফ, আর হাইড্রোজেন হলো কি কার্বন সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ হলে সবসময় ইন। তাহলে কি হবে? প্রোপিন, প্রোপিন। আবার দেখো কার্বন যদি 4টা হয়, হাইড্রোজেন 4 দুগুণে 8। ঠিক আছে, কার্বন 4টা, হাইড্রোজেন 4 দুগুণে 8টা। তাহলে 4-এর জন্য তোমাদেরকে আমি শিখিয়েছি বিউট, 4-এর জন্য হলো বিউট, আর হাইড্রোজেন সংখ্যার দ্বিগুণ হলে এটা হলো ইন, হবে বিউটিন। ঠিক আছে, এইভাবে আমরা 10 পর্যন্ত লিখতে পারবো। ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, নোনিন, ডেকিন। অর্থাৎ তাহলে আমরা কি শিখলাম? কার্বন যতগুলো থাকবে, হাইড্রোজেন যদি তার দ্বিগুণ হয় তাহলে ইন কথাটা আসবে। তাহলে কি কথাটা আসবে? এই যে ইন কথাটা আসবে। কার্বন যতটা থাকবে, হাইড্রোজেন তার দ্বিগুণ হলে ইন কথাটা আসবে। তুমি আরেকটা লিখে দেখো, C5H 5 দুগুণে 10। দেখো 5-এর জন্য হলো পেন্ট, আর এই হাইড্রোজেন যত দ্বিগুণ ইন, দ্বিগুণ হলেই ইন, তাহলে হলো পেন্টিন। পেন্টিন। তাহলে আমরা এখানে কি শিখলাম? যে
কার্বন যতটা থাকে হাইড্রোজেন তার দ্বিগুণ থাকে, আর দ্বিগুণ হলে উচ্চারণটা আসবে ইন। আর 1 2 3-এর জন্য তো 2-এর জন্য ইট, 3-এর জন্য প্রোপ, 4-এর জন্য বিউট, 5-এর জন্য প্যান্ট, এরকম আগের মতোই। ঠিক আছে, এইটা সাধারণ সংকেত হলো, এদেরকে বলা হয় অ্যালকিন, এদের সবাইকে বলা হয় অ্যালকিন। অ্যালকিন। আর অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। যখন ওই n এর মান n = 1 2 3 ইত্যাদি, হ্যাঁ। কিন্তু দেখো অ্যালকিনের প্রথম সদস্য 2টি কার্বন দ্বারা শুরু হয়, n এর মান 2 বসাতে হবে প্রথমটা পাইতে হলে অ্যালকিনের। আর অ্যালকেনের প্রথমটা পাইতে হলে n এর মান 1 থেকে শুরু করতে পারবা, আগে যেটা করলাম অ্যালকেন। তাহলে এখানে যদি আমি C2H2 × 2 কত বসাইলাম, n এর মান 2 বসাইলাম, 2 বসাইলে কত হলো C2H4। এই দেখো আমরা প্রথম যৌগটা পেয়ে গেলাম। ঠিক আছে, প্রথম যৌগটা হলো কি ইথিন, অর্থাৎ অ্যালকিনের প্রথম সদস্য হলো ইথিন। এখন n এর মান যদি আমি 3 বসাই, C3H2 × 3, দেখো C3H6। দেখছো কার্বন যত হাইড্রোজেন তার দ্বিগুণ, অর্থাৎ এই দ্বিতীয় যৌগটা পাওয়া যায়। অ্যালকিনের প্রথম সদস্য হলো কি ইথিন, দ্বিতীয় সদস্য প্রোপিন, তৃতীয় সদস্য বিউটিন। এগুলো আমরা এই যে n এর মান 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি বসিয়ে আমি অ্যালকিন পেতে পারি। এরা সবাই অ্যালকিন, আবার এদের আলাদা আলাদা নাম, এটার নাম ইথিন, এটা প্রোপিন, এটা বিউটিন, এটা পেন্টিন। ঠিক আছে, আমরা আরেকটা জিনিস শিখলাম। এখন আমি যাব, দেখো কার্বন কয়টা লিখলাম, 2টা লিখলাম। কার্বন দ্বিগুণ করো, 2 দুগুণে 4, 2 বাদ দাও, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে 2, তাহলে হাইড্রোজেন হয় 2টা। ঠিক আছে, তাহলে 2 এর জন্য তো আগে শিখাইলাম ইথ, কার্বন 2 এর জন্য ইথ। আর হাইড্রোজেনের সংখ্যা যদি এরকম হয়, কার্বন যতটা আছে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ হয়ে 2টা কম। এই 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, তখন হবে আইন। তাহলে এটা হবে ইথাইল। ঠিক আছে, এখন দেখো কার্বন যদি আমি 3 লিখি, 3 দুগুণে 6 হাইড্রোজেন, আর 2 বাদ দাও, 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4, তাহলে হাইড্রোজেন হবে 4। তাহলে কার্বন 3 এর জন্য হলো প্রোপ, আর হাইড্রোজেন 4 এর জন্য হলো আইন। তাহলে কি হলো প্রোপাইন। ঠিক আছে, এখন আমি আরেকটি লিখি, C4H হবে, কার্বন কয়টা 4টা, হাইড্রোজেন হবে 4 দুগুণে 8, 8 থেকে 2 বাদ দাও, অর্থাৎ দ্বিগুণ থেকে 2 বাদ দিতে হবে, তাহলে কত হয় 6। তাহলে এটা কার্বন 4 এর জন্য হলো বিউট, আর হাইড্রোজেন দ্বিগুণ হয়ে 2টা কমের জন্য হলো আইন। তাহলে কি হলো বিউটাইল। দেখো যদি এরকম শর্ত হয় যে কার্বন যতটা আছে হাইড্রোজেন তার দ্বিগুণ হয়ে 2টা কম হবে, তখন তাদেরকে বলা হয় অ্যালকাইন।
অ্যালকাইন, তখন তাদেরকে বলা হবে অ্যালকাইন। কার্বন যতটা আছে, হাইড্রোজেন যদি তার দ্বিগুণ হয়ে 2টা কম হয়, তাদেরকে বলা হবে অ্যালকাইন। ঠিক আছে? তাহলে অ্যালকাইন এর সাধারণ সংকেত হলো CnH2n-2। দেখো এখানে n এর মান যদি আমি 2 বসাই, দেখো C2H2 × 2 - 2 সমান C2, 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দিলে 2। দেখো এই যে আমি অ্যালকাইনের প্রথম সদস্যটা পেয়ে যাই। তাহলে অ্যালকাইনের প্রথম সদস্য হলো ইথাইন, দ্বিতীয় সদস্য হলো প্রোপাইন, তৃতীয় সদস্য হলো বিউটাইন। এরকম আমি অসংখ্য অ্যালকাইন বের করতে পারবো। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। হ্যাঁ, এইখানে দেখো আমি n এর মান 2 বসাইছি, আমার প্রথম সদস্য চলে আসছে অ্যালকাইনের। যদি n এর মান আমি 3 বসাই, দেখো C3, অর্থাৎ কার্বন সংখ্যা যদি 3 হয়, H2 × 3 - 2, দেখো C3H, 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে 4। এই দেখো আমরা দ্বিতীয় সদস্য প্রোপাইন পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন শিখলাম। এখন অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন নিয়ে আমি তুলনামূলক একটু আলোচনা করব। দেখো কার্বন 2টা, হাইড্রোজেন যদি দ্বিগুণ হয়ে 2টা বেশি হয়, তাহলে হবে 6টা। এটা হলো অ্যালকেন, এটা হলো এটা হলো অ্যালকেন, অ্যালকেন। হ্যাঁ, আর কার্বন দেখো 2টা, হাইড্রোজেন যদি কার্বনের দ্বিগুণ হয়, এটা হবে অ্যালকিন, অ্যালকিন। আবার আমি লিখতেছি, কার্বন হলো 2টা, হাইড্রোজেন তার দ্বিগুণ হয়ে যদি 2টা কম হয়, 2 দুগুণে 4, 4 থেকে 2 কম হলে হাইড্রোজেন হলো কটা? 2টা। তাহলে এটা হলো কি? অ্যালকাইন, অ্যালকাইন। তাহলে এটা কয় কার্বন বিশিষ্ট দেখো তো? এটা হলো 2 কার্বন বিশিষ্ট। তাহলে কি হবে? ইথেন। এটাও 2 কার্বন বিশিষ্ট, তাহলে এটা হবে ইথিন। এটাও 2 কার্বন বিশিষ্ট, এটা হবে ইথাইন। ঠিক আছে? তাহলে এটা সাধারণ সংকেত ছিল CnH2n+2। এইটার সাধারণ সংকেত ছিল CnH2n, আর এইটার সাধারণ সংকেত হলো CnH2n-2। ঠিক আছে? এখন দেখো এখানে কার্বন কয়টা? 2টা, হাইড্রোজেন তার দ্বিগুণ হয়ে 2টা বেশি। তাহলে এটা অ্যালকেন। এটার জাতীয় নাম হলো অ্যালকেন, আর তার নিজের নাম হলো ইথেন, 2 কার্বনের জন্য। যদি এরকম হয় কার্বনের দ্বিগুণ হয়ে 2টা বেশি আছে হাইড্রোজেন, তাদের সবাইকে কি আমি এক নামে রাখতে পারবো? অ্যালকেন। যেহেতু কার্বন 2টা, এর নাম হয়েছে ইথেন, 2 এর জন্য ইথ। এখন দেখো অ্যালকেনে আমি যদি কার্বনের শিকল তৈরি করি, কয়টা কার্বন আছে দেখো? 2টা কার্বন। তখন কার্বনের মাঝখানে একক বন্ধন থাকবে। অ্যালকেনে সব সময় কয়টা কার্বন আছে? 2টা। 2টা কার্বন আমি লিখলাম, লম্বা শিকল তৈরি করলাম, তাদের মাঝখানে একক বন্ধন থাকবে। আর হাইড্রোজেন কয়টা দেখো? তাহলে প্রতিটা কার্বনের আমরা জানি 4টা হাত থাকে।
প্রতিটা কার্বনের যোজনী 4, তাই প্রতিটা কার্বনের 4টা হাত থাকে। দেখো এই কার্বনের হাত কয়টা? 1 2 3 4। আবার এই কার্বনের দেখো 1 2 3 4। এখন অ্যালকেন কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ হবে। দেখো তুমি এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এই ঠিক আছে। দেখো কার্বন 2টা, হাইড্রোজেন 6টা। এইটাকে তুমি লিখতে পারবা এরকম, কার্বন একটা দেখো, তার সাথে হাইড্রোজেন কয়টা? 1 2 3 লিখতে পারো CH3। পরে এই হাতটা দিতে পারো, দিয়ে লিখতে পারো এখানে কার্বন কয়টা? 1টা, তার সাথে হাইড্রোজেন কয়টা? 3টা। ঠিক আছে, দেখো আমি লিখছি CH3 CH3। এইটা যেই কথা, এটাকে আমি আবার এইভাবে লিখতে পারি, কার্বন কয়টা? 1 2 C2, হাইড্রোজেন কয়টা? 3 3 6। এই এরকম আমি লিখতে পারি। আবার ইচ্ছা করলে আমি এইটাকে, এই বন্ধনটা আমি না দিয়েও লিখতে পারি। আমি CH3 CH3 সরি CH3 CH3 লিখতে পারি। ঠিক আছে, দেখো এটা হলো ইথেন। ইথেনকে আমি এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। এখন দেখো এইটা হলো কি? ইথেন। তুমি মনে রাখবা, যখন কার্বনের সংখ্যা যা আছে, হাইড্রোজেন তার দ্বিগুণ হয়ে যে 2টা বেশি হয়, সেখানে কোনো দ্বিবন্ধন থাকতে পারবে না, সব এক বন্ধন। 2টা কার্বনের মাঝখানে কখনো দ্বিবন্ধন থাকতে পারবে না। এখানে 2টা কার্বন ছিল, দেখো এক বন্ধন ছিল। কিন্তু যখন অ্যালকিন হবে, কার্বন জয়টা হাইড্রোজেন তার দ্বিগুণ হয়। এখানে কার্বন কয়টা আছে? 2টা, তাহলে আমি 2টা কার্বন লিখলাম। যদি এরকম কন্ডিশন হয়, কার্বন যতটা, হাইড্রোজেন তার দ্বিগুণ, তখন 2টা কার্বনের মাঝখানে অবশ্যই একটা দ্বিবন্ধন থাকতে হবে। তাহলে কার্বনের এই কারণে কয়টা হাত গেল? 1 2টা, আর থাকে কয়টা? 1 2টা। এই কার্বনের যে চিন্তা করি 1 2টা, আরও থাকে 1 2টা। তুমি এই হাতটা ইচ্ছা করলে নিচেও দিতে পারতা, তোমার ইচ্ছা। তাহলে হাইড্রোজেন কয়টা হয়? দেখো 1 2 3 4। দেখো এখানে হাইড্রোজেন 4টে আছে। এটাকে তুমি ইচ্ছা করলে এরকম লিখতে পারো, CH2 ডাবল বন্ড CH2। তাহলে এটা কি হলো? এটা হলো অ্যালকিন। ঠিক আছে, এখন দেখো এটা হলো অ্যালকাইন। তুমি দেখো অ্যালকিন অর্থাৎ ইথিনকে তুমি এইভাবে লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, আবার এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, এখন এটা হলো অ্যালকাইন। যদি এরকম কন্ডিশন হয়, হাইড্রোজেন যেটা আছে, কার্বন যেটা আছে, হাইড্রোজেন তার দ্বিগুণ হয়ে 2টা কম, তাহলে সেখানে কয়টা কার্বন আছে? দেখো কার্বন 2টা। তাহলে এই 2টা কার্বনের মাঝখানে অবশ্যই অন্তত একটা, 2টা কার্বনের মাঝখানে এই কন্ডিশন থাকলে 2টা কার্বনের মাঝখানে অন্তত একটা দ্বিবন্ধন, ত্রিবন্ধন থাকতেই হবে। যদি দ্বিগুণ হইয়া 2টা কম হয়, এই যে দ্বিগুণ হইয়া 2টা কম হয়, দেখো 2 2 4, 4 থেকে 2 বাদ দিলে 2, হাইড্রোজেন দ্বিগুণ হয়ে 2টা কম হবে, তখন অবশ্যই ওখানে যে কার্বন থাকবে, 2টা কার্বনের মাঝখানে অন্তত একটা ত্রিবন্ধন থাকতে হবে। তাহলে না, কার্বনের কয় হাত গেল? 1 2 3, আর 1 হাত থাকে। এই কার্বনের কয় হাতে? 1 2 3, আর 1 হাত থাকে। হাইড্রোজেন কয়টা আছে? 2টা। এই 2টা বসালো। এটারে তুমি ইচ্ছা করলে এরকম লিখতে পারো, CH ট্রিপল বন্ড CH। তাহলে আমরা কি শিখলাম? অ্যালকেনে সব সময় কার্বনের মাঝখানে যতগুলা কার্বন থাকবে, শিকল তৈরি হবে, তাদের মাঝখানে অবশ্যই শুধু এক বন্ধন থাকবে, দ্বিবন্ধনের কোনো অস্তিত্ব নাই। অ্যালকিনে যতগুলা কার্বন থাকুক, অন্তত 2টা কার্বনের মাঝখানে একটা দ্বিবন্ধন থাকতে হবে। ঠিক আছে, আর
অ্যালকানে কার্বন যতগুলাই থাকুক, কার্বনের লম্বা শিকল যতগুলাই থাকুক, দুইটা কার্বনের মাঝখানে অবশ্যই একটা ত্রিবন্ধন থাকতে হবে। তাহলে আমি আরও কিছু কথা বলি এই তিনটা নিয়ে। দেখো, আমি যদি লিখি C3 দ্বিগুণ হয়ে দুইটা বেশি, 3 দুগুণে 6 8। দেখো, দ্বিগুণ হয়ে দুইটা বেশি হলে কার্বনের মানে কয়টা কার্বন আছে? 3টা কার্বন আছে। কার্বনের লম্বা শিকল তৈরি হবে, 1টা 2টা 3টা। কার্বন, প্রতিটা কার্বনের মাঝখানে, দুইটা কার্বনের মাঝখানে অবশ্যই কি এক বন্ধন থাকবে। দ্বিগুণ হয়ে দুইটা বেশি হলে এক বন্ধনই থাকবে, দ্বিবন্ধন আসার কোনো সুযোগ নেই। আর প্রতিটা কার্বনের তখন আমি 4টা করে হাত বানাবো। দেখো, এখন প্রতিটা কার্বনের 4টা হাত হয়ে গেছে। বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করি। এই আমি পূরণ করলাম। দেখছো, এই যে হাইড্রোজেন 8টা হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এটাকে ইচ্ছা করলে তুমি এরকম লিখতে পারো। এই দেখো, এই কার্বন, কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, পরে একটা বন্ড। এটা আমি হাত বলতেছি, এটা বন্ড, এটা বন্ড, এটাকে আমি হাত বলতেছি। পরে আরেকটা কার্বন, এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? 2টা। পরে দেখো আরেকটা কার্বন, এই কার্বনের সাথে হাইড্রোজেন 3টা। ঠিক আছে, এইটাকে আমি দেখো এইভাবেও লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইটাও লিখতে পারি। এটার নাম কি বলো তো? 3 কার্বন এবং দ্বিগুণ হয়ে দুইটা বেশি, তাই এটা প্রোপেন। এটা প্রোপেন। এখন যদি আমার এরকম হয়, দেখো C3H6, এখানে কয়টা কার্বন? দেখো 3টা কার্বন। 3টা কার্বনের তুমি লম্বা শিকল লেখো, লম্বা লিখলাম। অন্তত 2টা কার্বনের মাঝখানে একটা দ্বিবন্ধন থাকতে হবে। হয় দ্বিবন্ধনটা এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো। আচ্ছা, আমি এখানে দিলাম। কার্বনের দ্বিগুণ যদি হাইড্রোজেন হয়, একটা দ্বিবন্ধন পড়বেই। ঠিক আছে, আর বাকি হাত, তাহলে এখানে কয়টা হাত বাকি আছে? 1টা 2টা। এখানে হাত বাকি আছে কয়টা? 1টা 2টা 3টা, আর একটা 4টা। এখানে হাত কয়টা? 1টা, আরো 3টা, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, এখন যদি আমি হাইড্রোজেন দিই, 1টা 2টা 3টা 4টা, এই 6টা হাইড্রোজেন চলে আসলো। এখন আমি লিখতে পারি এটাকে এরকম, দেখো CH3, পরে এই বন্ড CH, পরে আবার ডাবল বন্ড CH2। তাহলে এটা কয় কার্বন? দেখো 3 কার্বন। 3 কার্বন হলো কি? প্রুপ। যেহেতু দ্বিগুণ ইন, তাহলে এটার নাম হলো প্রোপিন। প্রোপিন। ঠিক আছে, এটাও প্রোপিন, এটাও প্রোপিন। এই 3 ভাবেই তুমি লিখতে পারো প্রোপিনকে। এখন যদি আমি প্রোপাইন লিখতে চাই, দেখো C3 দ্বিগুণ হয়ে 2টা কম হলে 4টা হাইড্রোজেন হয়। এখানেও আমি একটা কার্বনের লম্বা শিকল তৈরি করব। কয়টা কার্বন আছে? 1টা 2টা 3টা। 3টা কার্বনের লম্বা শিকল তৈরি করলাম। এখানে অবশ্যই তোমাকে একটা ত্রিবন্ধন দিতে হবে, কারণ দ্বিগুণ হয়ে, কার্বনের দ্বিগুণ হয়ে 2টা কম হলে সেখানে একটা ত্রিবন্ধন থাকবে। তাহলে আমি ত্রিবন্ধনটা এখানে দিলাম। তাহলে এই কার্বনের হাত 3টা, এই একটা 4টা, এখানে এক বন্ধন 3টা, আর একটা 4টা শেষ, আর এখানে 3টা। এখন হাইড্রোজেন দাও। ঠিক আছে, এটা তুমি এইভাবে লিখতে পারো, CH3 বন্ড C, ট্রিপল বন্ড CH। তাহলে এটা দেখো, যেহেতু দ্বিগুণ হয়ে 2টা কম আছে, কার্বন 3টা, এটা প্রুপ। আর দ্বিগুণ হয়ে 2টা কম হলে আইন, তাহলে এটার নাম হলো প্রোপাইন। তাহলে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? যে আমি তোমাকে শেখালাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন যেটা, সেখানে
কার্বনের সংখ্যা যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণ হয়ে 2টা বেশি হবে। যদি এই কন্ডিশন হয় সেখানে যতগুলা কার্বন থাকবে, কার্বনের লম্বা শিকল থাকবে, সবগুলাতে একক বন্ধন থাকবে, সেখানে দ্বিবন্ধনের কোনো বা ত্রিবন্ধনের কোনো অস্তিত্ব থাকবে না। যদি দ্বিগুণ হয়, 2টা কার্বনের মাঝখানে অন্তত একটা দ্বিবন্ধন থাকতে হবে। এই যে একটা দ্বিবন্ধন হয়েছে দ্বিগুণ হলে, ঠিক আছে। আর যদি দ্বিগুণ হইয়া 2টা কম হয়, 3 দুগুণে 6, 2টা বাদ 4, তাহলে আমি কার্বনের লম্বা শিকল তৈরি করব, কার্বন দ্বারা একটা শিকল তৈরি করব, 2টা কার্বনের মাঝখানে অন্তত একটা ত্রিবন্ধন দিতে হবে। এই আমি দিয়েছি, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আমি মোটামুটি ওই অ্যালকেন এবং অ্যালকাইন সম্পর্কে ধারণা দিলাম। এখন এখানে আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখি। দেখো, কার্বনের যোজনী হলো, কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2, এই 6টা ইলেকট্রন, ঠিক আছে। প্রথম শক্তি স্তরে তার ইলেকট্রন হলো 2টা, আর দ্বিতীয় শক্তি স্তরে 4টা। দেখো তো, কার্বন যদি অষ্টক পূরণ করতে চায় তার কয়টা ইলেকট্রন দরকার? 4টা ইলেকট্রন দরকার। অষ্টক পূরণ করতে যতগুলো ইলেকট্রন দরকার হয় সেটা তার যোজনী। তাহলে কার্বনের যোজনী 4। আচ্ছা, একটা এই যে কার্বনের যোজনী 4 আমি বললাম না, তাহলে কার্বনের হাত থাকবে 4টা, ঠিক আছে। কার্বন কখনো তার 4টা হাত আলাদা আলাদা ব্যবহার করতে পারে এইভাবে, আর কখনো কার্বন তার 2টা হাত একসাথে ব্যবহার করে আর 2টাকে আলাদা আলাদা ব্যবহার করতে পারে। কখনো কার্বন তার 3টা হাতকে একসাথে ব্যবহার করতে পারে আর একটা হাতকে আলাদা ব্যবহার করতে পারে। কারণ কার্বন তার হাতগুলোই 3 ভাবে ব্যবহার করতে পারে। কখনো কার্বন তার 4টা হাতকে আলাদা আলাদা ব্যবহার করতে পারে। কখনো কার্বন তার 2টা হাত একসাথে ব্যবহার করে আর 2টা হাত আলাদা আলাদা ব্যবহার করে যৌগ গঠনের সময়। কখনো কার্বন তার 3টা হাত একসাথে ব্যবহার করে আর একটা হাত আলাদা ব্যবহার করে। এইভাবে কার্বন এবং হাইড্রোজেন অসংখ্য যৌগ তৈরি করতে পারে। তাহলে আমরা এখন অন্য কথা বলবো, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে অ্যালকেনের কথা আবার বলবো। অ্যালকেন কোনটা ছিল? অ্যালকেন এবং অ্যালকাইনের কথা বলবো না, এখন শুধু অ্যালকেনের কথা বলবো। অ্যালকেন ছিল কার্বন যদি 2টা হয়, হাইড্রোজেন তার দ্বিগুণ হয়ে 2টা বেশি হবে। তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 6টা। এটা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, এটার নাম হলো ইথেন, ঠিক আছে। তাহলে এটা যদি আমি গাঠনিক আকারে লিখি, যেটা অ্যালকেনে দ্বিবন্ধন, কার্বন তার প্রতিটা হাত আলাদা আলাদা ব্যবহার করবে, কখনো 2টা হাত বা 3টা হাত একসাথে ব্যবহার করতে পারবে না। অ্যালকেনে যখন কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে 2টা বেশি হবে হাইড্রোজেন, তখন কার্বন তার প্রতিটা হাত আলাদা আলাদা ব্যবহার করবে। এখন দেখো এইখানে হাইড্রোজেন, এই দেখো আর 6টা হাইড্রোজেন। দেখো এইখানেও, এখানে 2টা কার্বন, এই কার্বনের 4টা হাত, এই কার্বনের 4টা হাত। 2টা কার্বন একটা হাত দিয়ে 2টা কার্বনকে ধরছে, আর বাকি 3টা হাত দিয়ে একটা একটা করে হাইড্রোজেনকে ধরেছে। এইখানে এটাকে আমি, এইখান থেকে যদি আমি এটাকে মুছে দিই, এই হাইড্রোজেনটাকে সরাই দিই, এটার নাম ছিল ইথেন, এখন হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে ইথাইল। ইথাইল, ঠিক আছে। দেখো অ্যালকেন থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে সরাই দিই, তখন তাকে, এটা হলো ইথাইল। আরেকটু বলে নিই, এটাকে তুমি এরকম লিখতে পারো, CH3 বন্ড CH2
এই তার একটা হাত খালি, অর্থাৎ একটা হাইড্রোজেনকে আমি সরিয়ে দিয়েছি। এটার নাম হলো ইথাইল মূলক। ইথাইল মূলক, এটা ইথাইল মূলক, এটাও কি এই ইথাইল মূলক। এটাকে আমি এভাবে লিখতে পারি, কার্বন কয়টা দেখো তো, C2, হাইড্রোজেন 3টা, 2টা, 5টা, H5। একটা হাইড্রোজেন যেহেতু আমি সরিয়ে দিছি, তার একটা হাত খালি, এটাও ইথাইল মূলক। অর্থাৎ ইথাইল মূলককে তুমি এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। অর্থাৎ যে কোনো অ্যালকেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরাই নিই, তখন সেটা হয়ে যাবে অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকেন কোনটা ছিল? CnH2n+2, এটা ছিল অ্যালকেনের সাধারণ সংকেত। আর এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরাই নিই, CnH2n+1, 2 ছিল, আমি 1 লিখলাম, হাইড্রোজেন একটা সরাই ফেলবো, তখন তার একটা হাত খালি হয়। এটা নাম হলো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। তাহলে আমরা কি শিখলাম? যে অ্যালকেন থেকে একটা হাত সরাই নিলে এটার নাম হয় অ্যালকাইল মূলক, আর ইথেন থেকে একটা হাত সরাই নিলে হবে ইথাইল মূলক। আর এরকম যদি হয়, এটা দেখো কি CH4, মিথেন। মিথেন এইটাও একটা অ্যালকেন। এটাকে আমি কিভাবে লিখতে পারি? এরকম লিখতে পারি। কয়টা হাইড্রোজেন দেখো, 1টা, 2টা, 3টা, 4টা। এখন এখান থেকে যদি আমি এই হাইড্রোজেনটাকে সরাই দিই, এই হাইড্রোজেনটাকে আমি সরাই দেবো, তাহলে কি দাঁড়ায় দেখো? দাঁড়ায় হলো এরকম, এরকম দাঁড়ায়। হ্যাঁ, দেখো মিথেন থেকে যদি আমি এই হাইড্রোজেনটাকে সরাই দিই, তাহলে এটার নাম হবে মিথাইল মূলক। মিথাইল মূলক। তাহলে এইটাও একটা কি অ্যালকাইল মূলক। এটার নাম মিথাইল মূলক, এটাও একটা অ্যালকাইল মূলক। এটার নাম মিথাইল মূলক, এটাও একটা অ্যালকাইল মূলক। অর্থাৎ যে কোনো অ্যালকেন থেকে যদি আমি হাইড্রোজেন সরিয়ে দিই, একটা হাইড্রোজেন সরিয়ে দিই, তাহলে সেটা অ্যালকাইল মূলক হয়ে যায়। আমি আরেকটা দেখাই। আরেকটা দেখো, মনে করো এটা হলো C3H3 × 6 8, তাহলে এটা একটা অ্যালকেন, অর্থাৎ এটার নাম হলো প্রোপেন। প্রোপেন। এখন এখানে কার্বন কয়টা আছে দেখো তো। আমি বলছি যে দ্বিগুণ হইয়া 2টা বেশি হলে কার্বনের শুধু একক বন্ধনই থাকবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আসার কোনো সুযোগ নাই। তাহলে এই যেটা 8টা, 4টা, এই 4টা হাইড্রোজেনগুলো দেও। এটা কি প্রোপেন, ঠিক আছে। এখন প্রোপেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরাই দিই এটাকে, তাহলে কি হবে দেখো, এরকম হবে। এই হাইড্রোজেনগুলো থাকবে, এখান থেকে তো তুমি এই হাইড্রোজেনটা সরাই দিছো, একটা হাত খালি হয়ে গেছে। এটা ছিল প্রোপেন। যদি এরকম একটা হাইড্রোজেন সরে যায়, তখন এটা হয়ে যাবে প্রোপাইল মূলক। প্রোপাইল মূলক, ঠিক আছে, প্রোপাইল মূলক। আর এদের এই যে প্রোপাইল মূলক অর্থাৎ অ্যালকাইল মূলকের সাধারণ সংকেতটা হলো CnH2n+2 থাকার কথা ছিল, কিন্তু একটা যদি সরাই দেই, 2n+2 হলে হয়তো কি অ্যালকেন, কিন্তু যখন 2n+1 আমি লিখবো, তখন হয়ে যাবে এটা অ্যালকাইল মূলক, তখন একটা হাত খালি হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যালকাইল অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলকের কথা আমি বললাম, সরি। এখন দেখো, আমি
জৈব যৌগের যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যে সকল মূলক জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে এই জৈব যৌগের রাসায়নিক ধর্মাবলী নিয়ন্ত্রণ করে তাদেরকে কার্যকরী মূলক বলে। কি মূলক? কার্যকরী মূলক। কার্যকরী মূলক কারা? যে সকল মূলক জৈব যৌগের অণুতে বিদ্যমান থাকে, জৈব যৌগের ধর্মাবলী নিয়ন্ত্রণ করে তাদেরকে কার্যকরী মূলক বলে। জৈব যৌগের কার্যকরী মূলক কি আছে? মনে করো এটা হলো কি, আমি কয়েকটা দেই। অ্যালকিন মূলক, দেখো কার্যকরী অ্যালকিন। অ্যালকিনের কার্যকরী মূলক আমি আগেই বলছি, অ্যালকিন মানে একটা দ্বিবন্ধন থাকে, ইন মানে একটা দ্বিবন্ধন থাকতে হবে। তাহলে আমি কয়টা হাত বাকি? আরো একটা দুইটা, কারণ 4টা করে হাত থাকবে প্রতিটা কার্বনে। অ্যালকিন, অ্যালকিনের কার্যকরী মূলক, এটা হলো অ্যালকিনের কার্যকরী মূলক। আচ্ছা, এখন অ্যালকাইন, অ্যালকাইনের কার্যকরী মূলক হবে, অ্যালকাইনে কিছুক্ষণ আগে আমি বলছি 2টা কার্বনের মাঝখানে একটা ত্রিবন্ধন থাকতে হবে আর 2টা হাত খালি। এটা হলো অ্যালকাইনের কার্যকরী মূলক। আর এটা অ্যালকোহল বা হাইড্রোক্সিল, অ্যালকোহল বা হাইড্রোক্সিল বা নল বা অলের কার্যকরী মূলক, এই সবগুলোর কথাই বলতে পারো। অ্যালকোহল বা হাইড্রোক্সিল বা নল বা অলের কার্যকরী মূলক হলো OH। ঠিক আছে, এখন অ্যালডিহাইডের কার্যকরী মূলক, অ্যালডিহাইডের কার্যকরী মূলক হলো CHO, মনে রাখবা। আর কার্বক্সিল এর কার্যকরী মূলক হলো COOH। এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের কার্যকরী মূলক। এটা ফ্যাটি অ্যাসিডের কার্যকরী মূলক। এটা হলো অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এটাকে নেলও বলা হয়, এটা যেখানে থাকবে নেল। আর এই কার্যকরী মূলক যেখানে বসবে সেখানে ওইক বা নয়িক উচ্চারিত হবে। আচ্ছা দেখো, অ্যালকোহলের কার্যকরী মূলকটা যেখানে থাকবে সেখানে নল বা অল উচ্চারিত হবে। ঠিক আছে, এটা তো অ্যালকিন, এটা অ্যালকাইন। দ্বিবন্ধন থাকলে, 2টা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন থাকলে হলো অ্যালকিন, 2টা কার্বনের মাঝখানে ত্রিবন্ধন থাকলে হলো অ্যালকাইন। অ্যালকোহলে OH থাকবে, একটা হাত খালি থাকবে, এটা নল বা অল। অ্যালকোহলের আরেকটা আছে হাইড্রোক্সিল বা নল বা অলও বলা চলে। আর অ্যালডিহাইডের কার্যকরী মূলক হলো CHO, এটাকে নেলও বলা চলে। আর কার্বক্সিল বা কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের কার্যকরী মূলক হলো কার্বক্সিল। এটাকে লেখা হয় COOH। এটার উচ্চারণ হবে কোনো যৌগের সাথে যখন মিলবে তখন ওইক বা নয়িক। এটা যখন অ্যালডিহাইড কোনো যৌগের সাথে যখন মিশবে তখন উচ্চারণ হবে নেল। আর OH যখন কোনো যৌগের সাথে যুক্ত হবে তখন উচ্চারণ নল বা অল। ঠিক আছে, এখন তাহলে আমরা দেখি এদের ব্যবহার করব। এখন দেখো এটা কি
C2H6। দেখো 2 দুগুণে 4, 2 6, তাহলে এটা হলো অ্যালকেন। ঠিক আছে, এটাকে আমি এরকম লিখতে পারি, কয়টা কার্বন? 2টা লিখলাম। হ্যাঁ, হাইড্রোজেন কয়টা? দেখো এখানে আমি, এটার নাম হলো ইথিন। যখন আমি এখানে 6 না বসাই, এখানে 5 বসাবো, তখন এটা হবে ইথাইল। এটার নাম হবে ইথাইল। এটার নাম ছিল ইথেন। যখন এখানে 6 ছিল তখন ইথেন, তখন এটার নাম ছিল ইথেন। যখন এখানে আমি 5 বসাবো, একটা হাইড্রোজেন অপসারণ করে দেব, তখন এটার নাম হবে ইথাইল, এবং একটা হাইড্রোজেন, একটা হাত খালি হবে। এরকম, এই যে এরকম আর কি। এই দেখো একটা হাত খালি, এখানে একটা হাত খালি, এটা যে কথা, এটা একই কথা। আবার এরকম লেখা যায়, CH3 বন CH2, একটা হাত খালি। এখন দেখো, এখন হবে আসল জিনিসটা। তাহলে দেখো, এরা সবাই ছিল কি ইথেন। C2H6 ছিল, ইথেন ছিল। আমি যখন একটা হাইড্রোজেন অপসারণ করে দিলাম, সবার একটা করে হাত খালি হয়ে গেছে, তখন এদের নাম হয়েছে ইথাইল মূলক। ইথাইল মূলক। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলেছিলাম OH, এটা কি অ্যালকোহলের কার্যকরী মূলক। এটা যখন আমি এইখানে বসাবো, তখন হবে কার্বন কয়টা? এখানে 2টা। ইথেন থেকে হচ্ছে ইথাইল। এখন হবে এইটা বসাইলে উচ্চারণ হবে ইথানল। ইথানল, কারণ এটা নল। তোমাকে আগে আমি বলেছি, এটা নল বা অল বা অ্যালকোহল। অ্যালকোহল। ঠিক আছে, তাহলে দেখো এখানে যখন আমি OH বসালাম, তখন ইথানল, বা এটার আরেকটা নাম হবে ইথাইল অ্যালকোহল। এইখানে বসাইলো কি? ওই ইথানল বা ইথাইল অ্যালকোহল। এখানে বসাইলে OH বসাইলেও ইথানল বা ইথাইল অ্যালকোহল। দেখো, ছিল হলো ইথেন। ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে হবে ইথাইল মূলক। ইথাইল মূলকে যদি আমি OH যোগ করি, তাহলে ইথানল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এই নলটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। এখন দেখো, এরা সবাই তো ইথেন থেকে ইথাইল মূলক হয়ে গিয়েছে, কারণ একটা করে হাইড্রোজেন সরিয়ে দিয়েছি। এখন এখানে যদি আমি COOH বসাই, তাহলে এখানে আমি COOH বসালাম। তাহলে দেখো, এই যোগে কার্বন কয়টা হয়েছে? 2টা। আর এই কার্বনটাও নিতে হবে। কার্বন যতগুলো আছে সবগুলো হিসাবে আনতে হবে। দেখো, এটা ছিল কি ইথেন। ইথেন থেকে হয়েছিল ইথাইল। এখানে এখন আমি এনে বসালাম COOH। COOH মানে কি? ফ্যাটি অ্যাসিডের কার্যকরী মূলক। এটার উচ্চারণ হবে কি? ওইক বা নইক। আচ্ছা, এখানে দেখো COOH আমি বসালাম। কার্বন কয়টা হলো? 1, 2 আর 3টা। 3টা কার্বন হলে তোমাকে কি শিখাইছি? 1 কার্বন হলে মিথ, 2 কার্বন হলে ইথ, 3 কার্বন হলো কি? প্রুপ। তাহলে এটার নাম হলো প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড।
এইখানে বসালে ওই একই জিনিস COOH, কার্বন একটা দুইটা এই তিনটা প্রোপানোয়িক অ্যাসিড, এইখানে বসালেও ওই একই কথা, প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, COOH এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। এটা কোনো জায়গায় যখন বসবে তখন কার্বন গুণে ওইক বা নৈক কথাটা উচ্চারণ করতে হবে। এটা প্রোপানোয়িক অ্যাসিড হয়ে গেল। এখন দেখো আমি এগুলা মুছে দিলাম। ঠিক আছে, এগুলা মুছে দিলাম, এটা মুছে দিলাম। এখন এইটা কি দেখো তো, এটা তোমাকে শিখেছিলাম নেল। নেল এটা হলো একটা কার্যকরীমূলক, এটার নাম শিখেছিলাম নেল। এখানে যেটা আমি CHO লিখি, কার্বন কয়টা হইতেছে? একটা দুইটা তিনটা, তাহলে এটা হবে 3 কার্বন হলো প্রোপানেল। ঠিক আছে, তাহলে এখানেও যদি আমি বসাই, এটার নাম হবে প্রোপানেল। প্রোপানেল এইখানেও যদি বসাও, এটা প্রোপানেল। এই তিনটা একই জিনিস। ঠিক আছে, এইভাবে আমরা জৈব যৌগের প্রাথমিক নামকরণগুলো করতে পারি। যারা 9, 10-এ পড়ো, তোমাদের জন্য এই পর্যন্ত যথেষ্ট। পরে আরেকটু শিখতে চাইলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এই নামকরণগুলো আরেকটু ব্যাপক পড়াবো। ঠিক আছে, এখন আমি তোমাদের সাথে হাইড্রোকার্বন নিয়ে কথা বলবো। জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। আমি যে কিছুক্ষণ আগে তোমাদের সাথে কথা বললাম, আলোচনা করলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন নিয়ে, এরা সবাই হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হলো 2 ধরনের, এলিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। প্রথমে তোমাদের সাথে আমি এলিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে কথা বলবো। এলিফ্যাটিক হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। এরা মুক্ত শিকল, বদ্ধ শিকল এবং পার্শ্ব শিকল যুক্ত হতে পারে। এই মুক্ত শিকলে কার্বনের মাঝখানে, 2টা কার্বনের মাঝখানে একক বন্ধন থাকতে পারে। 2টা কার্বনের মাঝখানে অন্তত একটি দ্বিবন্ধন বা একটা ত্রিবন্ধন থাকতে পারে, কিন্তু এলিফ্যাটিক যৌগে কোনো অ্যারোমেটিক বৈশিষ্ট্য থাকতে পারবে না। তাহলে আমি কি বললাম? এলিফ্যাটিক যৌগ মুক্ত শিকল হতে পারে, বদ্ধ শিকল হতে পারে, পার্শ্ব শিকল যুক্ত হতে পারে। কার্বনের যে শিকলটা হবে সেখানে শুধুই একক বন্ধন থাকতে পারে, অথবা কার্বন শিকলের মাঝখানে অন্তত একটা দ্বিবন্ধন বা অন্তত একটা ত্রিবন্ধন থাকতে পারে, কিন্তু কোনো প্রকারের অ্যারোমেটিক বৈশিষ্ট্য থাকতে পারবে না। কতগুলো কার্বন পরপর যুক্ত হয়ে যদি একটা শিকল গঠন করে এবং প্রান্তীয় কার্বন দুটি যদি মুক্ত থাকে, তাহলে তাদেরকে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন বলবো। আবার আমি বলতেছি, অনেকগুলো কার্বন যুক্ত হয়ে যদি একটা শিকল তৈরি করে এবং প্রান্তীয় কার্বন দুটি যদি মুক্ত থাকে, তাহলে তাদেরকে আমি মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে পারবো। এখন দেখো, আমি 3টা কার্বন নিয়েই করলাম, 1টা 2টা 3টা, আচ্ছা 4টা কার্বন নিলাম এখানে। আবার এখানেও 4টা কার্বন নিলাম, 1টা 2টা 3টা 4টা। আবার এখানে 4টা কার্বন নিলাম, 1টা 2টা 3টা 4টা। দেখো, প্রতি 2টা কার্বনের মাঝখানে আমি এখানে দিলাম একক বন্ধন। ঠিক আছে, বাকি হাতগুলা আমি হাইড্রোজেন দ্বারা ফিল আপ করলাম। ঠিক আছে, এই বাকি হাতগুলো আমি হাইড্রোজেন দ্বারা ফিল আপ করলাম।
এটা একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। দেখো এখানে এটা থেকে আমি লিখতে পারি CH3 CH2, আবার লিখতে পারি CH2 CH3। এই দেখো কার্বন যুক্ত হয়ে একটা শিকল তৈরি করছে এবং প্রান্তীয় কার্বন দুইটি মুক্ত, এই কারণে এটাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর এখানে সবগুলা এক বন্ধন, দেখছো যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে সবগুলা কার্বনের মাঝখানে সবগুলা একক বন্ধন থাকবে, সেটাকে বলা হয় অ্যালকেন। এদেরকে আমি অ্যালকেন বলবো, অ্যালকেনের কথা আগেও বলেছি। আর আরেকটা কথা বলতে হবে, সকল কার্বনের মাঝখানে যদি একক বন্ধন থাকে তাহলে এটাকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকল একটা আমি দেখলাম, দেখো দুইটা কার্বনের মাঝখানে শুধুই এখানে একক বন্ধন, ঠিক আছে, প্রান্তীয় কার্বন দুইটা মুক্ত, তাহলে এটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখানে শুধু যেহেতু একক বন্ধন আছে এটার নাম অ্যালকেন, যদি শুধু একক বন্ধন থাকে তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন গেল, ঠিক আছে। আচ্ছা, মুক্ত শিকলে একটা পেলাম সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন দেখো এইখানেও 4টা কার্বন আছে, এখানে আমি দুইটা কার্বনের মাঝখানে অন্তত একটি দ্বিবন্ধন বসাবো। তোমাদের 9, 10 বইয়ে কার্বন শিকলে, লম্বা কার্বন শিকলে একটির বেশি দ্বিবন্ধন নাই, কিন্তু উচ্চ মাধ্যমিক যখন যাবা তখন একটা কার্বন শিকলের মাঝখানে একাধিক দ্বিবন্ধনও থাকতে পারে, ঠিক আছে। 9, 10 শুধু একটা দ্বিবন্ধন থাকে। দেখো আমি একটা দ্বিবন্ধন দিয়ে বাকি দুইটা কার্বনের মাঝখানে এক বন্ধন দিলাম। দেখো দুইটা কার্বন মুক্ত, প্রান্তের দুইটা কার্বন মুক্ত, এইটাও মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখানে হাত কয়টা হবে? 4টা, 1 2 3 4। এখানে 1 2 3 আরেকটা লাগে, এখানে এটার 1 2 3 আরেকটা লাগে, এখানে 1 2 4টা। এই হাইড্রোজেন আমি দিলাম, ঠিক আছে। এটাকে আমি এরকম লিখতে পারি, দেখো CH3, ঠিক আছে, তারপরে এই বন্ড, পরে CH, তারপরে ডাবল বন্ড, এই দেখো CH, তারপরে CH3। দেখো এইটাও মুক্ত শিকল হাইড্রোকার্বন, ঠিক আছে, প্রান্তের কার্বন দুটি মুক্ত, কিন্তু এখানে একটি দ্বিবন্ধন আছে, দুইটা কার্বনের মাঝখানে একটা দ্বিবন্ধন আছে, তাহলে এটা মুক্ত শিকল হাইড্রোকার্বন, এটা অসম্পৃক্ত। যদি অন্তত একটি দ্বিবন্ধন বা একটি ত্রিবন্ধন থাকে সেটাকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। এই মুক্ত শিকল হাইড্রোকার্বনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। এখানে দুইটা কার্বনের মাঝখানে অন্তত একটি দ্বিবন্ধন আছে, এটাকে আমরা কি বলেছিলাম? একটা দ্বিবন্ধন থাকলে সেটা হবে অ্যালকিন, অ্যালকিন, আর দ্বিবন্ধন থাকলে সেটাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। এখন দেখো এখানেও আমি কি 1 2 3 4টা কার্বন লিখেছি। এখন যে কোনো জায়গায় অন্তত একটা ত্রিবন্ধন আমি ব্যবহার করতে পারবো, আর বাকি দুইটা কার্বনের মাঝখানে এক বন্ধন ব্যবহার করব। দেখো এটাও মুক্ত শিকল, প্রান্তের দুইটা কার্বন মুক্ত, কিন্তু এখানে একটা ত্রিবন্ধন আছে। আমি বলছি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে মুক্ত শিকলে সেগুলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর শুধু একক বন্ধন থাকলে সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকলে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা দ্বিবন্ধন থাকলে এটি অ্যালকিন, আর সম্পৃক্ত হাইড্রোকার্বনটাকে বলা হয় অ্যালকেন। আর ত্রিবন্ধনযুক্ত যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে এদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। এটার নাম হলো অ্যালকাইন, এটার নাম হলো
অ্যালকাইন। যেহেতু এখানে ত্রিবন্ধন আছে, এটা অসম্পৃক্ত, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখান থেকে হাইড্রোজেন কয়টা লাগে? এখানে কার্বনের 1 2 3 4 না নাই, এই কার্বনের 1 2 3 4 লাগবে না, এই কার্বনের এইখানে দেখো। তাহলে দেখো আমরা মুক্ত ছিকলে কি দেখলাম? প্রান্তীয় কার্বন পরমাণু দুইটা মুক্ত থাকবে। যদি প্রতিটা কার্বনের মাঝখানে শুধু একক বন্ধন থাকে, তাহলে সেই মুক্ত ছিকল হাইড্রোকার্বন নাম হবে অ্যালকেন, এবং সেটাকে বলবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এইটাও দেখো দুইটা কার্বন পরমাণু মুক্ত, প্রান্তীয় কার্বন পরমাণু দুইটি মুক্ত, কিন্তু এখানে একটা দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন থাকলে অ্যালকিন বলা হয়, এই দ্বিবন্ধন থাকলে এটাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। আবার দেখো এখানেও প্রান্তীয় কার্বন পরমাণু দুটি মুক্ত, এটাও মুক্ত ছিকল হাইড্রোকার্বন। এখানে যেহেতু ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন থাকলে এটা অ্যালকাইন বলা হয়, আর দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে তাদেরকে অসম্পৃক্ত বলা হয়। সুতরাং এইটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এটার নাম হলো কি? বিউটেন। 1 2 3 4 কার্বন, এক বন্ধন আছে বিউটেন, এখানে একটা দ্বিবন্ধন আছে, এটা হলো বিউটিন, এখানে একটা ত্রিবন্ধন আছে, এটার নাম বিউটাইন, এটা হলো বিউটেন। বিউটেন, এটা হলো বিউটিন। বিউটিন দ্বিবন্ধনের জন্য ইন, আর এটা হলো ত্রিবন্ধনের জন্য বিউটাইন। বিউটাইন, ঠিক আছে। তাহলে মুক্ত ছিকল হাইড্রোকার্বন আমরা দেখলাম। এখন আমরা দেখব বদ্ধ ছিকল হাইড্রোকার্বন। কি দেখব? বদ্ধ ছিকল হাইড্রোকার্বন এখন আমরা দেখব। একটা জিনিস মনে রাখবা, বদ্ধ ছিকল হাইড্রোকার্বনকে এলিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়। বদ্ধ ছিকল হাইড্রোকার্বনকে এলিসাইক্লিক হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন বলা হয়। আচ্ছা, বদ্ধ ছিকল হাইড্রোকার্বনকে এলিসাইক্লিক হাইড্রোকার্বন বলা হয়। দেখো এই আমি 3টা কার্বন লিখলাম, একক বন্ধন দিলাম। এই 2টা কার্বন দেখো মুক্ত, প্রান্তীয় কার্বন পরমাণু দুটি, আমি 3টা কার্বন লিখেছি। এইখানে আমি দেখো 3টা কার্বন লিখেছি। এইখানে দেখো, এখানে যখন 2টা কার্বন প্রান্তীয় কার্বন পরমাণু দুটি মুক্ত ছিল, এখানে মুক্ত না, দেখো একটা চক্র গঠন করে আছে, ঠিক আছে, একটা চক্র গঠন করে আছে। যদি এরকম হয় তাহলে এদেরকে বলা হবে বদ্ধ ছিকল। বদ্ধ ছিকল কি হাইড্রোকার্বন, ঠিক আছে। এটা ছিল মুক্ত ছিকল, এটা হলো বদ্ধ ছিকল। এখানে দেখো কয়টা পায় হাইড্রোজেন, এই 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 এই, এটার নাম হলো কি? প্রোপেন। এক বন্ধন ছিল, এটার নাম প্রোপেন, আগেও তোমাদেরকে শেখাইছে প্রোপেন। কিন্তু দেখো এই কার্বনের কয়টা হাত? 1টা 2টা, আরও থাকে 2টা। এই কার্বনের কয়টা হাত? 1টা 2টা, আরও থাকে 2টা, কারণ প্রতিটা কার্বনের 4টা হাত। এই কার্বনের কয়টা হাত? 1টা 2টা, আর থাকে 2টা। তাহলে এগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ হয়। এইটা যেহেতু বদ্ধ, মুক্ত, 2 প্রান্তীয় কার্বন পরমাণু দুটি মুক্ত নাই, এটার নাম হলো সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন, এটার নাম হলো সাইক্লোপ্রোপেন। এটাকে ইচ্ছা করলে তুমি শুধু এইভাবে লিখে রাখতে পারো। এখানে যে কার্বনগুলো আছে, এটা আমরা যারা রসায়ন করে তারা বুঝে নেবে এখানে কার্বন আছে, ঠিক আছে। এটার নাম হলো সাইক্লোপ্রোপেন।
অথবা এটা এরকম লিখতে পারো, এই যে এইভাবে CH2 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 এইভাবে লিখতে পারো। এটা হলো সাইক্লোপ্রোপেন। ঠিক আছে, এখন আরেকটা এই বদ্ধ শিকল, এটার নাম সাইক্লোপ্রোপেন, এদেরকে বলা হয় এলিসাইক্লিক হাইড্রোকার্বন। বদ্ধ শিকলে আবার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত আছে। দেখো কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি দেখাইলাম যে এটা এরকম দেখাইলাম। হ্যাঁ, এখানে CH2 ছিল, এটা CH2, এখানে CH2। ঠিক আছে, যদি আমি এরকম লিখি, দেখো কেন কার্বন কার্বন কার্বন, এই আমরা তো জানি প্রতিটা কার্বনের 4টি করে হাত আছে। এখন যদি এখানে আমি একটা দ্বিবন্ধন দিয়ে দিই, ঠিক আছে, দেখি এই কার্বনের হাত কয়টা, 1টা 2টা 3টা, হাইড্রোজেন লাগে আর মাত্র 1টা। এই কার্বনের 1টা 2টা 3টা হাইড্রোজেন লাগে মাত্র আর 1টা। এই কার্বনের 1টা 2টা হাইড্রোজেন লাগে আরও 2টা। এইটার নাম হলো সাইক্লোপ্রোপিন। দ্বিবন্ধন থাকলে ইন, সাইক্লোপ্রোপিন, এটার নাম হলো সাইক্লোপ্রোপিন। আর এটা ছিল সাইক্লোপ্রোপেন। এটাকে তুমি শুধু এরকমও লিখতে পারো, যেটা এরকম লিখে একটা দ্বিবন্ধন দিয়ে রাখো, তাহলে এটা যে কথা এটা কি একই কথা, সাইক্লোপ্রোপিন। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে দেখাই দেখো এখানে এই কারণে 1 হাত 2 হাত আরও 2 হাত, তাহলে 2 হাতে 2টা হাইড্রোজেন থাকবে। এখানে 1 হাত 2 হাত আরও 2 হাতে 2টা হাইড্রোজেন থাকবে। এখানে 1 হাত 2 হাত আরও 2টা হাইড্রোজেন থাকবে। এটার নাম হলো, এটা হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এটার নাম হলো সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন, বিউটেন কেন, 4 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, এখন যদি এরকম না হয়, এরকম হইতো, এখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিতাম, তাহলে এখানে কার্বন হাত কয়টা, 1টা 2টা 3টা, 1টা হাইড্রোজেন লাগে, 1 2 3, এখানে 1টা হাইড্রোজেন লাগে, এখানে 1 2 2টা হাইড্রোজেন লাগে, এখানে 1 2, এখানে 2টা হাইড্রোজেন লাগে, কারণ কার্বনের হাত 4টা। এইটার নাম হলো সাইক্লোবিউটিন। এটা হলো সাইক্লোবিউটেন, এক বন্ধনের জন্য এটা হলো সম্পৃক্ত। এটা হলো বদ্ধ শিকল সম্পৃক্ত, আর এটা হলো বদ্ধ শিকল অসম্পৃক্ত। এটার নাম হলো সাইক্লোপ্রোপিন। ঠিক আছে, সাইক্লোবিউটিল 4 কার্বন না, 4 কার্বন হলে এটা সাইক্লোবিউটেন লিখছে, এটা হলো সাইক্লোবিউটেন। ঠিক আছে, তাহলে দেখো আমরা মুক্ত শিকলে থাকে, প্রান্তের কার্বন 2টা মুক্ত থাকে, কিন্তু বদ্ধ শিকলে কার্বনগুলো একটা চক্রাকারে থাকে, সাইক্লিক আকারে থাকে। ঠিক আছে, এই যে এই কারণে বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে বলে এলিসাইক্লিক। এটা এলিসাইক্লিক, এটা এলিসাইক্লিক, এটা এলিসাইক্লিক সম্পৃক্ত, এটা এলিসাইক্লিক অসম্পৃক্ত, কারণ এখানে দ্বিবন্ধন আছে। এক বন্ধন থাকলে সম্পৃক্ত, দ্বিবন্ধন থাকলে অসম্পৃক্ত।